কে? কোন হরিদাস পাল? অভিষেক ব্যানার্জি? কুণাল ঘোষ আর মদন মিত্র তো সেনকে বলে দিয়েছে, যখন কুণাল ঘোষ আর মদন মিত্র অভিষেককে বোঝাতে গেছিল যে তুমি দায় নিয়ে নাও, এই হারের দায় নিয়ে রিজাইন করো, তখন তো বলেছে তাহলে আপনি তোমরা কথা বলো, আমাকে তাহলে আমেরিকা যেতে দিক। যেন তেন প্রকারে অভিষেক সবার কাছে পায়ে হাতে ধরছে আমাকে কোনো রকম আমেরিকা যেতে দিই। ও ভাবছে আমেরিকায় চলে গেলে ওকে আর ধরতে পারবে না, ওখান থেকে বিনয় মিশ্রের কাছে ভানুটুয়া চলে যাবে। অত সোজা নয়। শুভেন্দু অধিকারী হিয়ার, ডোন্ট ফিয়ার মাই ডিয়ার, জেলে তোমায় ঢুকতেই হবে। অভিষেককে টানতে সুমিতকে খুব তাড়াতাড়ি সিবিআইকে জেলে করতে হবে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্মল ঘোষ দুজনেরই জেল যাত্রা অনিবার্য। আবেশের কথা তো ছেড়েই দিন, ওরা তো যাবেই। চুরির পুরো মালটাই তো অভিষেকের কাছে রাখা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে অভিষেককে ছেড়ে দিলে তো পুরো টাকাটাই চলে যাবে, এতদিনের চুরি করে জমানো টাকাটা, তাই অভিষেককেও ছাড়তে পারছে না। সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, আজ আরজিকর মেডিকেল কলেজে 2 বছর পার, ভয়াবহ ঘটনা তৃণমূলের কংগ্রেসের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে। কিভাবে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিচার না দিয়ে থাকতে? এটা না আমিও ঠিক বলতে পারবো না যিনি কিরম ভাবে পারলেন বিচার না দিয়ে থাকতে। আর আমার মনে হয় আপনাদের প্রশ্নটাও ঠিক নয়। বিচার না দিয়ে থাকলেন তা নয়, বিচারটা করতে দিলেন না। বিচার না দিয়ে থাকাটা এক জিনিস, আর নিজে ইচ্ছে করে জোর করে প্রভাব খাটিয়ে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে বিচারটা করতে না দেওয়াটা আরেক জিনিস। বিচার না করতে দিয়ে থাকাটার একটা প্রধান অন্যতম কারণই হচ্ছে, যা জানা যাচ্ছে, আমরা অনেক আগেই জানতাম, যে এই ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক ছেলে সরাসরি যুক্ত নয়, তিনিই মূল অভিযুক্ত বলে খবর। আবেশ ব্যানার্জির নাম সর্বসম্মুখে এসছে। আবেশ ব্যানার্জিকে বাঁচাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এত রাজনৈতিকভাবে লড়াই করা ছেলেপেলেদের দ্বারা যে সরকার এসেছিল, তৃণমূল কংগ্রেসের সরকার, এক অভিষেক ব্যানার্জিকে নেতা করতে গিয়ে, আর দুই এই আবেশ ব্যানার্জিকে বাঁচাতে গিয়ে বাংলার এত রাজনৈতিক ছেলেদের ত্যাগ তিতিক্ষা দিয়ে আনা এই তৃণমূল সরকারটাকে অবধি বিসর্জন দিতে রাজি হলেন, কিন্তু অভিষেককে আর আবেশকে উনি বাঁচিয়েই গেলেন। সরকার চলে গেল, মমতা ব্যানার্জি চলে গেল, কিন্তু ওনাদেরকে বাঁচানো উনি ছাড়লেন না। এই মমতার তৃণমূলটা কি তাহলে অনেক ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে? অনেক কেন্দ্রে পরিবার কেন্দ্রিক নয়, বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাকে তার পরিবারের মধ্যে এবং তার দক্ষিণ কলকাতার মধ্যে কুক্ষিগত করে রেখেছিলেন। উনি দক্ষিণ কলকাতাটাকেও, ওখানকার নেতাগুলোকে ওনার পরিবারের লোক বলেই মনে করেন। অভিষেক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, কার্তিক ব্যানার্জি, তাদের বউরা, এখন তাদের ছেলেরা, অভিষেক ব্যানার্জি, আবেশ ব্যানার্জি, এরাই তৃণমূল কংগ্রেস। কারণ প্রপাইটারশিপ পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, ওনার যা কমান্ড ছিল, মানুষের ওপর যা কমান্ড ছিল, সরকারের ওপর যে কমান্ড ছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে কমান্ড ছিল, তাতে উনি অনায়াসে এটাকে সিপিএম বিজেপির কায়দায় একটা ক্যাডার বেসড পার্টি, সাংগঠনিক পার্টি বানাতে পারতেন। ওই স্ট্রাকচারে পার্টিটাকে রিফর্ম করতে পারতেন, কিন্তু উনি ওটা করেননি। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো উনি বুঝতে পারছেন না এটা করার পরে, কিন্তু পরে বুঝলাম যে না, এটা করে দিলে এই যে আবেশ ব্যানার্জি অভয়ার ঘটনা ঘটাতে পারতো না। ক্যাডার বেসড পার্টিতে যদি তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জি নিয়ে যেত, তাহলে এই অভিষেক ব্যানার্জি কয়লা চুরি করে, গরু চুরি করে, সোনা চুরি করে, বালি চুরি করে, পাথর চুরি করে, এইসব চুরি করে খেয়ে সমস্ত পয়সা এক জায়গায় নিয়ে রাখতে পারতো না। এই চুরিগুলো উনি করাবেন বলেই
এই পার্টিটাকে ক্যাডার বেস না করে ওই পারিবারিক পার্টিতে পরিণত করে রেখে দিয়েছিল। আজও চেষ্টা করছেন, কারণ তৃণমূল কংগ্রেসের ফান্ডটা ওনাদের কাছে থাকলে যে চুরির টাকাগুলো অ্যাকচুয়ালি উনি এখনো দেখবেন অভিষেক ব্যানার্জিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। সবাই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করে সব তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা তৃণমূল ছেড়ে ঋতব্রতর দিকে চলে যাচ্ছে। তাও কিন্তু মমতা ব্যানার্জি অভিষেককে ছাড়ছে না। কেন? চুরির পুরো মালটাই তো অভিষেকের কাছে রাখা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে অভিষেককে ছেড়ে দিলে তো পুরো টাকাটাই চলে যাবে, এতদিনের চুরি করে জমানো টাকাটা। তাই অভিষেককেও ছাড়তে পারছে না। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বরাবর বলে আসছেন যে ক্ষমতায় এলে অভয়ার বিচার দেওয়া হবে, সেই ফাইল খুলবে। আজ 4 মাস হলো সরকার পরিবর্তন হয়েছে এবং অভয়ার যে ফাইল সেটা খুলেছে এবং সারা বাংলার মানুষ আশায় বুক বেঁধেছে। এই যে আপনি কিছুক্ষণ আগে আবেশ ব্যানার্জির নাম তুললেন, তো সেক্ষেত্রে কি যদি তদন্ত হয় প্রপারলি, তাহলে কি আবেশ ব্যানার্জির নাম উঠে এলে তাকেও কি গ্রেফতার করা হবে? অবশ্যই গ্রেপ্তার করা হবে। অনেকেই বুঝতে পারছেন না, এই মুখ্যমন্ত্রীটার নাম কিন্তু শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি নয় এই মুখ্যমন্ত্রীটার নাম। অন্যায়ের সঙ্গে আপোষ করা কোনোদিন শুভেন্দু অধিকারীর ধাতে ছিল না, থাকবেও না। আবেশ ব্যানার্জি কেন? আমি বলছি অভয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যদি সিবিআই আর কোর্ট শেষ করে, অভয়ার দেহকে পোড়ানোর ক্ষেত্রে মাস্টার মাইন্ড হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্মল ঘোষ দুজনেরই জেল যাত্রা অনিবার্য। আবেশের কথা তো ছেড়েই দিন, ওরা তো যাবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই অভয়াকাণ্ডে জেলে যেতে পারেন। আর শুভেন্দু অধিকারী সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে, শুভেন্দু অধিকারী সরকারে বসেই শপথ নিয়েই শুরুতেই প্রধান যে কালপিট যাদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করেছিলেন, সেই 3 IAS IPS অফিসারকে কিন্তু উনি সাসপেন্ড করেছেন, যেটা যতটা সরকারের হাতে ছিল। আর বাদ বাকি যে বিচার পাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু সবটা শুভেন্দু অধিকারীর হাতে বা সরকারের হাতে নেই। শুভেন্দু অধিকারী বা সরকারের সদিচ্ছা সেইটা আছে, থাকবে, এবং তারা কোর্টকে যতটা সম্ভব সাহায্য করবে, সিবিআইকে সাহায্য করবে, যেটা মমতা ব্যানার্জি করেনি। কিন্তু তার বেশি কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষেও করা সম্ভব নয়। পুরো ডিসিশনটাই কিন্তু কোর্টের কাছে। কেউ যদি ভাবে যে 4 মাস হয়ে গেছে অভয়াকাণ্ডে, এই সরকার এসেও শুভেন্দু অধিকারী কেন বিচার করে দিলেন না, বিচার করার মালিকটা কিন্তু শুভেন্দু অধিকারী নয়। বিচার করার মালিক কিন্তু আজ অব্দি এই দেশে কোর্ট। অভয়ার ঘটনা মামলা কিন্তু এখন সবটাই আছে কোর্টে, প্রমাণ আছে সব সিবিআই এর কাছে যতটা আছে। বাকিটা তো এরা সব প্রমাণ লোপাট করে দিয়েছিল মমতা ব্যানার্জি সরকার। বাকিটা যা আছে কোর্ট করবে। শুভেন্দু অধিকারী যতটা করার উনি করেছেন, আর যা করার উনি অবশ্যই করবেন। তৃণমূল আমলে দেখা গিয়েছিল যে ধর্ষক ছাড় পেয়ে গেছে তৃণমূল নেতার ঘনিষ্ঠ হওয়ার কারণে, কিন্তু বিজেপির সময় কোনো বিজেপির নিচুতলার কর্মীকে ন্যূনতম দোষ করলেও রেয়াত করা হচ্ছে না। এটাই তো মানুষ চেয়েছিল। কি বলবেন এই বিষয়ে? এখানে এটা আমরা আগেই বলেছি, এবং এটা বিজেপির সর্বভারতীয় ঘোষিত নীতি যে তুমি বিজেপি করলে ছাড় পাবে তা নয়। আমি এর আগেও 2 দিন আগে একটা ইন্টারভিউতে বলছিলাম যে বিজেপি করলে আগে অ্যারেস্ট হবে, বিজেপি করে অন্যায় করলে আগেই অ্যারেস্ট হবে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা ডাইরেক্টলি বারবার পরিষ্কার করে টিভির সামনে, সোশ্যাল মিডিয়ায়, সমস্ত জায়গায় একটাই কথা বলে চলেছেন, ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। অন্যায় করলে দোষী দোষী, দোষীর কোনো রং এই মানুষের সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার দেখবে না। দোষীকে দোষী হিসেবেই দেখা হবে। তার না কোনো রং থাকবে বিজেপি, না কোনো রং থাকবে তৃণমূল, না কোনো রং থাকবে লাল সিপিএম। দোষী দোষীই হবে, তাকে পুলিশ অ্যারেস্ট করবে, প্রশাসন ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন জঙ্গলমহল হাসছে, কিন্তু বাস্তবে তারাই অবহেলিত হয়েছে সবচেয়ে বেশি তৃণমূলের আমলেই। আদিবাসী দিবসে আজ কি বার্তা দেবেন? দেখুন, মমতা ব্যানার্জির জঙ্গলমহল হাসছে এই কথাটাই হাস্যস্কর হয়ে গেছিল। কারণ জঙ্গলমহলকে যদি কেউ সত্যি করে চোখে মুখে হাসি ফুটিয়ে থেকে থাকে কিছুটা, তার নাম শুভেন্দু অধিকারী। সেই তৃণমূল আমলে এই যে গ্রামে গঞ্জে মাওয়িস্টদের যে অত্যাচার মানুষ সহ্য করে ভয় ভ্রান্তিতে থাকতো, সেই মাওবাদীদের সংগঠনকে যতটা সম্ভব
কমিয়ে হ্রাস পাইয়ে দিয়ে গ্রামের মানুষদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কাজটা নেপথ্যে মমতা ব্যানার্জির হয়ে করেছিলেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির এক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। আর উনি জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, শ্মশান হাসছে, এইসব করে যেগুলো করে বেরিয়েছেন, সেগুলো আপনার কাছে দেখুন। শ্মশান হাসছে, যেদিন অভয়ার দেহটা পোড়ানো হচ্ছিল উনি সেদিন ভাবছিলেন শ্মশানটা হাসছে, কিন্তু উনি বুঝতে পারেননি শ্মশানও কাঁদছে। উনি বুঝতে পারেননি, উনি যখন বলছেন জঙ্গলমহল হাসছে, তখন আমি জঙ্গলমহলে যেতাম, আমি দেখেছিলাম জঙ্গলমহল অ্যাকচুয়ালি কাঁদছে তো কাঁদছেই, পাহাড় আজও কাঁদছে। যদি এবার হাসা চালু করতে পারে একমাত্র শুভেন্দু অধিকারী করতে পারে। এই মমতা ব্যানার্জি এইসব যে জায়গাগুলো নিয়ে বলতো না হাসছে হাসছে, অ্যাকচুয়ালি ওই জায়গাগুলো কাঁদতো। ওটা মমতা ব্যানার্জি বুঝতে পারেনি, ওনার না বোঝার ফল এবছরের ওনার সরকারের পতন। উনি বুঝতেও পারেননি যে এবছর ওনার সরকারের পতন হতে চলেছে। দেখুন হয়ে গেছে। আর একটা যে বিষয়, অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায় অভিষেক ব্যানার্জির সাথে সাথে একাধিক দুর্নীতির কাণ্ডে অভিযুক্ত। এতদিন ছিলেন তিনি বেপাত্তা, কিন্তু গতকাল তিনি ভবানী ভবনের সময়ের আগে হাজিরা দিয়েছেন। নিজে কি তাহলে আত্মসমর্পণ করছেন, নাকি এই তদন্তের মধ্যে অন্য কোনো রাঘব বল উঠে আসতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এক তো কালকে সুমিত আসতে পেরেছে, তার কারণ কোর্ট ওকে বোধহয় একটা রক্ষা রক্ষা দিয়েছে। কবচ দিয়েছে, হ্যাঁ। সেই রক্ষা কবচটা দেওয়ার কারণে অ্যারেস্ট হবে না এটা বুঝতে পেরেই এসছে। যতই তা আসুক, গ্রেপ্তার এরা হবেই, কারণ এই সুমিতকে দিয়ে বহু কেলেঙ্কারি, এবং যত কেলেঙ্কারি হয়েছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, যত কেলেঙ্কারি, যত চুরি, অর্থ নিয়ে দুর্নীতি হয়েছে, সব কিছুর নেপথ্যে কিন্তু কারিগর হিসেবে ব্যবহার করেছে সুমিতকে। তাই সুমিত সব জানে। সুমিত আজকে হাজিরা দিয়ে বাড়ি চলে গেল অভিষেক ব্যানার্জি, তাই বলে ভাববেন না যিনি পার্মানেন্টলি গেল। অভিষেককে টানতে সুমিতকে খুব তাড়াতাড়ি সিবিআইকে জেলে করতে হবে। তাহলে বলতে চাইছে সুমিত রায় খুব তাড়াতাড়ি গ্রেফতার হবেন? অবশ্যই গ্রেপ্তার হবে, হতেই হবে। অভিষেক ব্যানার্জির সমস্ত তদন্তকে গুটিয়ে নিয়ে আসা হচ্ছে। সেই গুটিয়ে নিয়ে আসা হচ্ছে মানে অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কে ছিল? সুমিত। সমস্ত ক্ষেত্রেই টাকা পয়সা কে কোথা থেকে দেবে, কোথা থেকে কোন টাকা কোন জায়গায় যাবে, কোন টাকা কার থেকে নিয়ে বিদেশে চলে যাবে, কোন টাকা অন্য রাজ্যে চলে যাবে, হুন্ডি হাওলা কোথায় কি হবে, সবই তো সুমিতের করা। সুমিতকে তো জেলে যেতেই হবে। সুমিতকে কাস্টাডিতে নিয়ে ছাড়া আলটিমেটলি সব জানা যাবে না। জানতে হলে সুমিতকে নিতেই হবে। তাহলে সুমিতেরই যদি প্রপার তদন্ত হয়, তাহলে মেন মাথাটাকে কি ধরা যাবে? সুমিতের তদন্ত হলেই মাথা বেরিয়ে পড়বে। কণ্ঠস্বর দিতে পারছে না কেন অভিষেক? এমনকি কণ্ঠস্বর দেওয়ার পরে বলেছে যে এই কণ্ঠস্বর যেন অন্য কোনো তদন্তে কাজে না লাগানো হয়। কেন? কেন? আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুকোনো আছে। কারণ হচ্ছে, ও বলতে চাইছে, ওর কথার মধ্যেই পরিষ্কার জোর এই কণ্ঠস্বর বিভিন্ন জায়গায় আছে, তাই উনি বারবার করে বলছেন যে অন্য কোনো মামলাতেও আর এই কণ্ঠস্বর ব্যবহার করে আমাকে ফাঁসিয়ে দিয়েন না। ফাঁসিয়ে দেওয়া না মানে প্রমাণ করে দেন না প্লিজ, মানে আরো বিভিন্ন মামলায় আমি ফেসে না যাই। ফাঁসবেই। কণ্ঠস্বর একবার যদি চলে এসছে, তাহলে সে কণ্ঠস্বর তো সব জায়গাতেই মিলিয়ে দেখা হবে না। চোখের চিকিৎসার জন্য তিনি বারবার বিদেশ যাত্রার জন্য আবেদন করছেন কোর্টে, এবং কেন? কোর্ট প্রতিবারই খারিজ পিজিতে করে করান, দিয়েছে। করান পিজিতে। কোর্ট বলছে, জনতা বলছে, সরকার বলছে পিজিতে করান। আর যে মেডিকেল কলেজে ভালো চোখের ডিপার্টমেন্ট আছে, আমরা তো দেখাই, মানুষ না নাকি? আর কে, কোন হরিদাস পাল? অভিষেক ব্যানার্জি। কুণাল ঘোষ আর মদন মিত্র তো সেনকে বলে দিয়েছে, যখন কুণাল ঘোষ আর মদন মিত্র অভিষেককে বোঝাতে গেছিল যে তুমি দায় নিয়ে নাও, এই হারের দায় নিয়ে রিজাইন করো, তখন তো বলেছে তাহলে আপনি তোমরা কথা বলো, আমাকে তাহলে আমেরিকা যেতে দিক। যেন তেন প্রকারেণ অভিষেক সবার কাছে পায়ে হাতে ধরছে, আমাকে কোনো রকম আমেরিকা যেতে দিই। ও ভাবছে আমেরিকায় চলে গেলে ওকে আর ধরতে পারবে না, ওখান থেকে বিনয় মিশ্রের কাছে ভানুটুয়া চলে যাবে। অত সোজা নয়। শুভেন্দু অধিকারী হিয়ার, ডোন্ট ফিয়ার মাই ডিয়ার, জেলে তোমায় ঢুকতেই হবে। আর একটা যে বিষয়, যুব তৃণমূলের কর্মসূচি পালন কে করবে সেটা নিয়েও দড়ি টানাটানি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। আদৌ কি এই তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে কখনো উঠে দাঁড়াতে পারবে বলে মনে হয় আপনার? মেরুদণ্ড দুভাগ হয়ে গেছে। স্পাইনাল কর্ডের একটা ছোট প্রবলেম হলেই মানুষের উঠে দাঁড়ানো মুশকিল হয়ে যায়। একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ডটা খণ্ডিত হয়ে গেছে। তাহলে তাদের আর
আমার মনে হয় না মেরুদণ্ড দুখণ্ড হয়ে গেলে তারপর আর কোনো ডাক্তার অপারেশন করে সেই মেরুদণ্ডকে জোড়া লাগাতে পারবে, এরকম কোনো ডাক্তার আর নেই। আর তৃণমূল কংগ্রেসে তো একটাই ডাক্তার ছিল, বাকি সব মোক্তার। সেই ডাক্তারের রাজনৈতিক জীবন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় নামক একটি প্রাণী ছিলেন যার রাজনৈতিক জীবনটা ইতিহাস হয়ে গেছে। এই ভারতবর্ষের বুকে আর এই পৃথিবীর বুকে মমতা ব্যানার্জির আর কোনোদিন রাজনৈতিক উত্থান সম্ভব নয়। কারণ মানুষ মমতা ব্যানার্জির যে মুখ বা যে ইমেজ দেখে মমতা ব্যানার্জিকে সরকারে নিয়ে এসেছিলেন, মানুষ তারপর বুঝে গেছেন যে তার ওই মুখটা সম্পূর্ণ মুখোশ। তার আন্ডারে একটা বস্তি বাড়ির চুরি করে খাওয়ার মেন্টালিটির একটা মানসিকতা কাজ করে, যেটা আজকের দিনে হত দিনদরিদ্ররাও যারা এখনো বস্তিতে থাকেন, দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বস্তিগুলোয় বাস করেন, তারাও এরকম চুরি করেন না। তারা রেগুলার দিন মজুরি খেটে নিজেদের পেট ভরণ করেন। কিন্তু উনি ওই যে বলেন না, আমি বস্তি বাড়িতে থেকেছি, টালির বাড়িতে থেকেছি। সারা পৃথিবীতে, বাংলায়, ভারতবর্ষে যত মানুষ টালির বাড়িতে থাকে না, এই মমতা ব্যানার্জি তাদের জন্য কলঙ্ক হয়ে দাঁড়াবে। আজকে তারা বলতে লজ্জা পায় যে আমরাও টালির বাড়িতে থাকি। এই ডিলিমিটেশনের পর এবার বাড়ছে পুরসভার সংখ্যা, মানুষের কাছে আরো মানে অগ্রগতি হওয়ার জন্য এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়? অনেকটা গুরুত্বপূর্ণ হবে, কারণ কাউন্সিলরদের, পৌর প্রতিনিধিদের এলাকা যতটা ছোট হবে, এক একটা এলাকায় মানে বহু বড় বড় ওয়ার্ড আছে যেগুলো একজন কাউন্সিলরের পক্ষে সম্পূর্ণটা নার্সিং করা দেখে ওটা সম্ভব হয় না। এটা আরেকটু ভাগ হলে আরও জনপ্রতিনিধির সংখ্যা বাড়বে। আর অনেক ছোট অঞ্চল একজনকে দেখতে হবে, অনেক বড় অঞ্চল একজন না দেখে ছোট ছোট সেই অঞ্চলগুলো যদি দুটো করে ভাগ হয়ে যায়, দুজন দেখে, তাহলে অনেক সুবিধা। মানুষ অনেক নিবিড় ভাবে কাছে পাবে কাউন্সিলরকে, বেশি কাউন্সিলর হলে। তো সেক্ষেত্রে আমার ধারণা খুব ভালো হবে। এটা সরকারের অত্যন্ত সদর্থক চিন্তাভাবনা। গত 7 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি র্যালি করেছিলেন, হর ঘর তিরঙ্গা। এই বিষয় নিয়ে মানে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? 10 তারিখ সারা বাংলায় প্রতিটা অঞ্চলে ঘর ঘর তিরঙ্গার জন্য মিছিল হবে, এমএলএরা করবেন। আমরাও স্বাভাবিকভাবে রাস্তায় নেমে ঘর ঘর তিরঙ্গার মিছিল করব। আমরা চেষ্টা করব প্রতি বাড়ি বাড়িতে একটা করে তিরঙ্গা পতাকা পৌঁছে দেওয়ার, যাতে প্রত্যেকটা মানুষ এই 15 আগস্টে তাদের বাড়ির ছাদে বা তাদের বাড়ির উঠোনে যাতে জাতীয় পতাকা উত্তোলন করেন। মানে দেশের প্রতি যে প্রেম, যে ভালোবাসা, সেটা সবসময় শুধু মনের ভেতর রেখে দিলে হবে না, বহিঃপ্রকাশের দ্বারা উল্টো দিকের মানুষও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। এটাই সরকারের পরিকল্পনা, এটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। এই যে কর্মসূচি, এটা তো গোটা বাংলার জন্য, গোটা বাংলার মানুষের জন্য, সবাইকে আহ্বান জানাচ্ছেন আপনারা, কিন্তু গত 4 বছরে মমতা ব্যানার্জি এই কর্মসূচিতে যোগদান করেননি। কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাটাকে বাংলাদেশের কাছে, পাকিস্তানের কাছে বেচার ধান্দা করেছিল মমতা ব্যানার্জি। কোনো দিক দিয়ে কোনো দিন নিজেকে একটা দেশপ্রেমিক হওয়ার বার্তা মানুষকে দিতে পারেননি। আমরাও তো দীর্ঘদিন মমতা ব্যানার্জির সঙ্গে দল করেছি আগে। কোনো দিন মমতা ব্যানার্জি নিজেকে দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করার মতো কোনো কাজ করেন, উপরন্তু দেশপ্রেমিকের হওয়ার বিরোধিতার কাজ করেছে। বরাবর ভারতবর্ষের সেনাবাহিনীকে গালাগাল করেছে। উড়ির ঘটনা হয়েছে, বলেছেন মমতা ব্যানার্জি, বলেছেন কে দেখেছে উড়িতে ভারতবর্ষে অ্যাটাক করেছে। মানে আগে যেমন চীন বলতো, চীন যখন ভারতবর্ষকে আক্রমণ করলো, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী চিৎকার করছে যে চীন ভারতবর্ষকে আক্রমণ করেছে। আর একমাত্র ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি, তারা বলছে না, ভারত চীনকে আক্রমণ করেছে। আর সেই রকমই মমতা ব্যানার্জি বরাবর বাংলাদেশ, এইটাকে মানে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ওনাকে দেশপ্রেমিক বলার কোনো অর্থই হয় না। আর সেই কারণেই উনি 4 বছরে এই কর্মসূচি পালন করেন। মুসলমানদের কাছে খারাপ হয়ে যাবেন তো। ভারতীয় জাতীয় পতাকাকে বেশি তোলাতে গেলে মমতা ব্যানার্জির তো মুসলমান ভোট কমে যাবে। সেই কারণেই উনি এগুলো করেননি, আগামী দিনও করবেন না চিন্তা।
একদম শেষ একটা প্রশ্ন করব, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবার বলে এসেছেন ক্ষমতায় আসলে রাজ্যে শিল্প আনবো, এবং তিনি 4 মাসের মধ্যেই কথা রেখেছেন। আমুল ফ্যাক্টরি, লাক্স কোজি, এমনকি শ্যাম স্টিল। এরপরে গত 2 দিন আগে লকেট চ্যাটার্জি একটি পোস্ট করেন, সেখানে ইমামি অ্যাগ্রোটেকের যে 750 কোটি টাকার বিনিয়োগ তার কথা উল্লেখ করেন। যুবকদের জন্য একটি কর্মসংস্থানের নতুন অগ্রগতি, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা তো বাংলার সাধারণ মানুষ দেখতেই পাচ্ছে। প্লাস আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কদিন আগে বলেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি দৌড়েও পারছি না। আমিও হাঁপিয়ে যাচ্ছি শুভেন্দু অধিকারীর এত স্পিড, যে আমি এই স্পিডে দৌড়তে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আপনারা বিশ্বাস করতে চালু করুন, আপনারা ভরসা করতে চালু করুন, বাংলা আবার শিল্পময় হবে। এই যে দেখবেন হকার উচ্ছেদ নিয়ে এত আলোচনা হচ্ছে, স্বাভাবিক। আমি বুঝতে পারছি যে বেশ কিছু মানুষ রাস্তার ধারে, পথের ধারে দোকান করে, চালা করে হয়তো করে খাচ্ছিলেন, কেউ ভাতের হোটেল করে, কেউ অন্যান্য জিনিস হকারি করে বিক্রি করে। তারা বলছেন যে আমরা কি খাবো, আমরা কি করব। আমি তাদেরকে একটাই জিনিস বুঝিয়েছি, সাময়িক কষ্ট, মানে চিরদিনের কষ্টকে লাঘব করতে হলে সাময়িক কষ্টকে স্বীকার করতে হবে। তাই আমি ওই হকার ভাইদেরকেও সকলকে বুঝিয়ে বলেছি, আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এইসব অঞ্চলে, বাংলার প্রতিটা অঞ্চলে যে পরিমাণ শিল্প কারখানা তৈরি হবে, সেই শিল্প কারখানায় আপনারা সকলে কাজ পাবেন দুহাতে, আপনাদের দুহাতে কাজ আসবে। বাংলার যুবকদেরকেও আমি আশ্বস্ত করছি, চিন্তা করবেন না। এ মুখ্যমন্ত্রী কাজের মুখ্যমন্ত্রী, এ মুখ্যমন্ত্রী বাতেলা মারার মুখ্যমন্ত্রী নয় আগের মতো। কাজ হবে, ধৈর্য ধরুন, কারখানায় কাজ করবেন, শিল্পের কাজ করবেন, আইটি সেক্টরে কাজ করবেন, বিভিন্ন বড় বড় কলকারখানায় কাজ করবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা সুন্দর থাকবেন। অসংখ্য ধন্যবাদ।